পৌরসপুর রাজ্য, এই রাজ্যের রাজ সিংহাসন অনেক বছর পুরুষদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু অনেক যুদ্ধ আর অনেক ষড়যন্ত্রের পর অবশেষে সেই সিংহাসনের অধিকার ফিরে পায় পৌরসপুর রাজ্যের নারীরা। কিন্তু এরপর নারীদের মধ্যে শুরু হয় এই সিংহাসনকে ঘিরে যুদ্ধ আর ষড়যন্ত্র। অবশেষে রানী স্নেহলতা অনেক যুদ্ধ আর ষড়যন্ত্র মোকাবেলা করে এই সিংহাসনটি তার নিজের করে নেয়। কিন্তু এরপর রানী স্নেহলতার এই সিংহাসনের প্রতি আস্তে আস্তে এত লোভ বেড়ে যেতে থাকে যে সেই সিংহাসনে তাকে বা তার মেয়েকে ছাড়া কাউকে সহ্য করতে পারত না। কিন্তু হঠাৎ করেই একদিন নিয়মের বদল হয়। রানী স্নেহলতা বুঝতে পারে যে তার এই সিংহাসন অতি দ্রুত তার হাত থেকে চলে যেতে চলেছে, আর তাই রানী স্নেহলতা এতটাই হিংস্র আর উন্মাদ হয়ে ওঠে যে সে তার নিজের মেয়েকে হত্যা করে তারই মেয়ের স্বামীকে বিয়ে করতেও দ্বিধাবোধ করে না। কিন্তু এরপর কি হয়, যার জন্য সে তার নিজের মেয়েকে হত্যা করে তার মেয়ের স্বামীকেই বিয়ে করলো? অবশেষে কি সে তার এই সিংহাসন ধরে রাখতে পারে? আর যেই মেয়েকে সে এত ভালোবাসতো, তার নিজের রাজ সিংহাসনের উত্তরসূরি ঘোষণা করেছিল, কেন সেই মেয়েকেও এইভাবে হত্যা করলো সে? আর কেনই বা সে নিজের মেয়ের হাজবেন্ডকে বিয়ে করলো? আর কি হয় অবশেষে এই পৌরসপুর রাজ্যের ভাগ্যে? আবারও কি পৌরসপুর রাজ্যের সিংহাসন নারীদের হাত থেকে চলে যায়? আবারও কি কোনো পুরুষ শয়তান রাজা এই রাজ্যের সিংহাসনে বসবে? আর যদি তাই হয়, তাহলে রানী স্নেহলতার কি হবে? আর যার জন্য সে এত কিছু করলো, সেই সবকিছুই কি বৃথা হয়ে যাবে? হ্যালো ভিউয়ার্স, মুভিগ্যাজমে আপনাদের সবাইকে আবারও জানাই স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে এমন একটি সিরিজ নিয়ে হাজির হয়েছি যেটা সিজন 1 এবং সিজন 2 এর এক্সপ্লেনেশন আপনারা অলরেডি আমাদের চ্যানেলে শুনেছেন। আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আজকে আবারও চলে এসেছি পৌরসপুর ওয়েব সিরিজের সিজন 3 নিয়ে। আপনারা যারা এই পৌরসপুর ওয়েব সিরিজের সিজন 1 এবং সিজন 2 এর এক্সপ্লেনেশন দেখেননি, তাদের জন্য সিজন 1 এবং সিজন 2 এর এক্সপ্লেনেশন লিংক ডেসক্রিপশন বক্স, পিন কমেন্ট এবং এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে। তবে চলুন আর একটুও দেরি না করে সরাসরি আমরা এই বহুল প্রতীক্ষিত পৌরসপুর সিজন 3 এর এক্সপ্লেনেশনে চলে যাই। কিন্তু তার আগে ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করতে চাই, যদি আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামতটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। মুভির শুরুতেই আমরা রানী চন্ডিকাকে দেখতে পাই। এই চন্ডিকা হচ্ছে রানী স্নেহলতার একমাত্র মেয়ে, আর এই সিংহাসনের বর্তমান রাজকুমারী। আমরা দেখতে পাই এই রাজ্যের মন্ত্রী ইয়াশ আর পণ্ডিত আচার্য চন্ডিকাকে একটি দরজার সামনে নিয়ে যায়, কারণ এই দরজার ওই পাশেই রয়েছে একটি গুপ্ত কক্ষ, আর সেটার ভিতরেই রাখা আছে এই রাজ্যের ভবিষ্যৎবাণীর একটি বই। আর নিয়ম অনুযায়ী এই রাজ্যের যে রাজা বা রানী হবে, তার একা ওই গুপ্ত কক্ষের ভিতরে গিয়ে ওই ভবিষ্যৎবাণীর বইটির একটি পৃষ্ঠা উল্টাতে হবে, আর দেখতে হবে ওই পৃষ্ঠাতে কি লেখা আছে। যেটাই লেখা থাকবে সেটাই এই রাজ্যের ভবিষ্যৎ হবে। তো নিয়ম অনুযায়ী মন্ত্রী ইয়াশ ওই গুপ্ত কক্ষের দরজাটি খুলে দেয়, আর রানী চন্ডিকাকে একা ওই কক্ষটির ভিতরে যেতে বলে। তাদের কথা মতন রুমের ভিতরে গিয়ে চোখ বন্ধ করে ওই ভবিষ্যৎবাণীর বইয়ের একটা পৃষ্ঠা উল্টায় রানী চন্ডিকা। চোখ খুলে চন্ডিকা যেটা দেখতে পায় সেটা দেখেও ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সেখানে লেখা ছিল এইবার থেকে পৌরসপুর রাজ্য একজন পুরুষ শাসন করবে, আর সামনের অমাবস্যাই হবে চন্ডিকার শেষ অমাবস্যা। কারণ ভবিষ্যৎবাণীতে স্পষ্ট করে লেখা আছে চন্ডিকার সামনের অমাবস্যায় মৃত্যু ঘটবে। চন্ডিকা তখন দেরি না করে সঙ্গে সঙ্গে চলে যায় ওর মার কাছে, আর পুরো ব্যাপারটা ওর মাকে খুলে বলে। চন্ডিকার মা স্নেহলতা ওকে আশ্বাস দেয়, যত যাই হোক এই সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী চন্ডিকা নিজেই, অন্য কেউ কখনো হতে পারবে না। স্নেহলতা তখন আরো বলে, আর তোমার মা খুব ভালোভাবেই জানে যে পুরুষদের হাত থেকে কিভাবে সিংহাসন ছিনিয়ে নিতে হয়, অতএব তুমি ভয় পেও না। তখন চন্ডিকা আবারও বলে, কিন্তু মা, ভবিষ্যৎবাণীতে তো লেখা আছে যে সামনের অমাবস্যাতেই আমার মৃত্যু ঘটবে। তখন এই কথাটা শুনে স্নেহলতা একটু টেনশনে পড়ে যায়। তখন রানী স্নেহলতা তার একজন দাসীকে বলে যে এখনই গিয়ে পণ্ডিত আচার্যকে খবর দাও, আর ওকে বলো আমি ওর সঙ্গে দেখা করতে চাই। ঠিক ওই মুহূর্তে আমরা একটা সিন দেখতে পাই। রানী স্নেহলতা আর তার মেয়ে যেই রুমে ছিল, ওই রুমেই মুখোশধারী কেউ একজন আড়ালে বসে ওদের সমস্ত কথা শুনছিল। সিন কাট হয়। আমরা এই মুভি
মুভির আরো একটি ক্যারেক্টার সেনাপতিকে দেখতে পাই। উনার নাম হচ্ছে অগ্নি। অগ্নিও রুমে বসে ড্রিঙ্ক করছিল, আর ঠিক সেই মুহূর্তে ওই রুমে আরো একজন মেয়ে এসে উপস্থিত হয়। ওর নাম হচ্ছে নয়নপ্রভা। নয়নপ্রভা হচ্ছে রানী স্নেহলতার বিশেষ দাসী। তো নয়নপ্রভা ওই রুমে এসে রাজকুমারী চণ্ডিকার ভবিষ্যৎবাণীর কথা অগ্নিকে জানিয়ে দেয়। আর তখন আমরা এটা বুঝতে পারি যে সেনাপতি অগ্নিরও আসলে ওই সিংহাসনের প্রতি অনেক লোভ রয়েছে। কারণ যখন সেনাপতি জানতে পারে যে ভবিষ্যতে এই রাজ্য কোনো একটা পুরুষ শাসন করবে, তখন সেটা শুনে সেনাপতি বলে, যদি কোনো পুরুষই এই রাজ্য শাসন করে তাহলে ওই পুরুষটা আমি হতে দোষ কি। আর এই কথাটা শুনে রানীর দাসীও অনেক খুশি হয়ে যায়। আর তখন আমরা একটা জিনিস বুঝতে পারি যে অলরেডি রানী স্নেহলতাকে সিংহাসনচ্যুত করার জন্য তার নিজের ঘরেই দুশ্মন বসে আছে। অন্যদিকে আমরা দেখতে পাই পণ্ডিত আচার্য রানী চণ্ডিকার ভাগ্য গণনা করছে। তখন সেখানে রানী স্নেহলতা এসে উপস্থিত হয় আর পণ্ডিতকে বলে, কি ব্যাপার, কোনো রাস্তা বের করতে পেরেছো? যে করেই হোক আমার মেয়েকে এই বিপদ থেকে উদ্ধার করতে হবে। পণ্ডিত তখন রানীকে বলে, জি মহারানী, একটা পথ বের করতে পেরেছি। যদি এই মুহূর্তে রাজকুমারীকে কারো সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলেই এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তখন রানী স্নেহলতা ভাবতে শুরু করে যে এই মুহূর্তে কার সঙ্গে তার মেয়েকে বিয়ে দিবে। সিন কাট হয়, আমরা মহামন্ত্রী ইয়াশকে দেখতে পাই। ইয়াশ মহলের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই ওর পিছন থেকে সেই কালো মুখোশ পরা গুপ্তচরটি এসে ওর গলায় ছুরি ধরে। ঠিক পরের সিনেই আমরা দেখতে পাই ইয়াশ রানী স্নেহলতার সামনে চোখ বাঁধা অবস্থায় বসে আছে। ইয়াশের চোখ খুলে দিতেই মন্ত্রী ইয়াশ বেশ চমকে যায় যে রানী স্নেহলতা তাকে কেন এইভাবে ধরে নিয়ে এসেছে। তখন আমরা বুঝতে পারি যে সেই গুপ্তচরটি আসলে রানী স্নেহলতারই একজন অনুচর। মন্ত্রী ইয়াশ তখন রানী স্নেহলতাকে বলে, আপনি এইভাবে আমাকে অপহরণ করে নিয়ে এসেছেন কেন? এটা কিন্তু আপনি ঠিক করেননি। আপনি জানেন আমি আপনার মন্ত্রী, আর আমি যদি আপনার শত্রু হয়ে যাই তাহলে আপনার কতটা ক্ষতি হতে পারে। রানী স্নেহলতা তখন হাসতে হাসতে বলে, তোমাকে আমার শত্রু বানাতে না, বরং আমার আত্মীয় বানানোর জন্য এইভাবে ধরে নিয়ে এসেছি। মন্ত্রী প্রথমটা বুঝতে পারে না। তখন স্নেহলতা বলে, তোমাকে আমার একমাত্র মেয়ে চণ্ডিকার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি আছো? মেঘ না চাইতে বৃষ্টি। মন্ত্রীর ভাগ্যে এইরকম একটি সুযোগ আসবে সে কখনো কল্পনাও করতে পারেনি। আর এইরকম একটি সুযোগকে তাড়িয়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাই এক কথায় মন্ত্রী রাজি হয়ে যায়। আর অন্যদিক দিয়ে আমরা দেখতে পাই সেনাপতি অগ্নি রুমের ভিতরে ওর একটি দাসীর সঙ্গে রোম্যান্স করছিল। তখন সেই রুমে নয়নপ্রভা এসে উপস্থিত হয়। সেনাপতি অগ্নিকে দাসীর সঙ্গে রোম্যান্স করতে দেখে নয়নপ্রভা বলে, তুমি এখন এইসব কাজে যে ব্যস্ত, আসলেই কি তোমাকে দিয়ে কোনো কাজ হবে? ওই দিক দিয়ে তো মন্ত্রী ইয়াশের সঙ্গে চণ্ডিকার বিয়ে হয়ে যাচ্ছে, কিছু শুনতে পেরেছো তুমি? তখন সেনাপতি বলে, আমি সব জানি, এসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, সময় মতো সবকিছু হয়ে যাবে। আরে বিয়ে করার জন্য তো আগে মন্ত্রীকে বেঁচে থাকতে হবে, আর রাজকুমারী চণ্ডিকার সঙ্গে মন্ত্রীর বিয়ে হবে না, আর রাজকুমারীও বেঁচে থাকবে না। এই ঘটনার পরে আমরা একটি সিন দেখতে পাই, রাজমহলের ভিতরে একটি অজ্ঞাত মুখোশধারী ডেড বডি খুঁজে পাওয়া গেছে। তখন সেখানে সবাই গিয়ে উপস্থিত হয়। এরপর সেনাপতি ওই মৃতদেহটার সামনে গিয়ে ওর মুখোশটা খুলে ফেলে, আর সেনাপতি ওই গুপ্তচরের চেহারাটা দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ ওই গুপ্তচরটি ছিল সেনাপতি অগ্নির খাস দাসী। অন্যদিক দিয়ে আমরা দেখতে পাই নয়নপ্রভা সেনাপতি অগ্নির কাছে এসে বলে, এটাই ছিল তোমার প্ল্যান? তোমার খাস দাসীকেই তুমি পাঠিয়েছো রাজকুমারী চণ্ডিকাকে মেরে ফেলার জন্য? তুমি কি জানো রানী স্নেহলতা জানলে তোমার কি হবে? এটাই তোমার প্ল্যান ছিল? অগ্নি তখন বলে, আমি এত বোকা না যে নিজের দাসীকেই পাঠাবো ইয়াশ বা চণ্ডিকাকে মেরে ফেলতে। নিশ্চয়ই এটা অন্য কারো ষড়যন্ত্র। কিন্তু যে যাই করুক না কেন, রানী স্নেহলতার মৃত্যু আমার হাতেই রয়েছে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, আমার দাসীকে কে পাঠালো ওদেরকে মেরে ফেলার জন্য? আর কার লোভ আছে এই সিংহাসনের উপরে? নয়নপ্রভা, তুমি এটা করনি তো? কারণ তোমারও তো লোভ আছে এই সিংহাসনের উপরে। এই কথা শুনে নয়নপ্রভা তখন বিরক্ত হয়ে বলে, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। আর এটা বলে ওই রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিক দিয়ে আমরা দেখতে পাই রানী স্নেহলতা একজন দাসকে জিজ্ঞাসাবাদ করছে, কারণ এই দাসটির ওয়াইফ ছিল ওই মারা যাওয়া গুপ্তচর মহিলাটি। রানী স্নেহলতা অনেকভাবে ওই দাসটিকে জিজ্ঞাসাবাদ করে, এমনকি ওকে অনেক ভয়ঙ্কর ভাবে টর্চারও করে। একটা সময় দাস বলে, রানী বিশ্বাস করুন, আমি জানতাম না যে আমার ওয়াইফ এইরকম কাজ করবে। কিন্তু রানী স্নেহলতা ওর কোনো কথাই বিশ্বাস করে না। একটা সময় ওকে গলা কেটে হত্যা করে। তখন ওই রুমে এসে হাজির হয় রানী স্নেহলতার গুপ্তচর চম্পা। রানী তখন চম্পাকে হুকুম দেয় যে যে করেই হোক ওই দাসীকে কে পাঠিয়েছিল তার মেয়ে বা ইয়াশকে মেরে ফেলার জন্য সেটা খুঁজে বের করতে। অন্যদিকে আমরা দেখতে পাই নয়নপ্রভা একা একা রুমে বসে নিজেই নিজেকে বলছে, আমি কেন হতে পারবো না এই রাজ্যের মহারানী? যেভাবেই হোক আমি
আমি এই রাজ্যের মহারানী হয়েই ছাড়ব। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই রানী স্নেহলতার গুপ্তচর নয়নপ্রভার সঙ্গে দেখা করতে আসে। আর ওদের কথোপকথন শুনে আমরা এটা বুঝতে পারি যে নয়নপ্রভার সঙ্গে রানী স্নেহলতার এই গুপ্তচর চম্পার সঙ্গে কানেকশন রয়েছে। আর রানী স্নেহলতা যেই সব কথা চম্পাকে বলতো সেই সব কথা সে এসে নয়নপ্রভাকে জানিয়ে দিত। চম্পা তখন বলে, রানী স্নেহলতা এখনো আপনাকে সন্দেহ করেনি, আর ওই গুপ্তচরকে কে পাঠিয়েছিল সেটা আমাকে খুঁজে বের করার হুকুম দিয়েছে। নয়নপ্রভা তখন বলে, কোনো সমস্যা নেই, যদি রানী স্নেহলতা জানতেও পারে তাহলে সে ধরে নিবে ওই গুপ্তচরটিকে পাঠিয়েছিল সেনাপতি অগ্নি। আমার নাম এখানে আসবে না, কারণ যদি এটা তদন্ত করে বের করেও ফেলে তাহলে জানতে পারবে যে ওই দাসী ছিল সেনাপতি অগ্নির খাস দাসী, আর সম্পূর্ণ দোষ সেনাপতি অগ্নির উপরে গিয়ে পড়বে। এরপর নয়নপ্রভা আর ওই গুপ্তচর চম্পা ওরা দুজন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, কারণ ওরা দুজন ছিল সমকামী। পরের সিনে আমরা দেখতে পাই যেই ঘরে গতকাল রাতে নয়নপ্রভার চম্পা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল ওই রুমের বিছানায় নয়নপ্রভার গলা কাটা মৃতদেহ পড়ে আছে। রানী স্নেহলতা সেই রুমে এসে মৃতদেহ দেখে আরো চিন্তিত হয়ে পড়ে। পণ্ডিত আচার্য তখন বলে, মহারানী আর মাত্র 3 দিন বাকি আছে অমাবস্যার জন্য, আর আস্তে আস্তে ভবিষ্যৎবাণী বাস্তব হতে শুরু করেছে। আরো অনেকগুলো লাশ পড়বে এই মহলে। রানী স্নেহলতা তখন বলে, আচ্ছা আমি যদি অমাবস্যার আগেই আমার মেয়ের বিয়ে দিয়ে দিই? পণ্ডিত তখন বলে, এটা সম্ভব না, ভবিষ্যৎবাণীতে যেইভাবে লেখা ছিল সেভাবেই চণ্ডিকার বিয়ে দিতে হবে, আর তাহলেই বিপদ থেকে রক্ষা পাবে। অন্যদিক দিয়ে আমরা দেখতে পাই সেনাপতি অগ্নির সঙ্গে রানী স্নেহলতার গুপ্তচর চম্পার সম্পর্ক আছে, আর গতকাল রাতে চম্পাই অগ্নির কথায় নয়নপ্রভাকে হত্যা করেছে। আসলে এটা অগ্নিরই প্ল্যান ছিল। নয়নপ্রভা ছিল একজন সমকামী, আর সেটা সুযোগ নিয়ে অগ্নি চম্পাকে ওর কাছে পাঠিয়ে দেয়। আর আস্তে আস্তে নয়নপ্রভা থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে নেওয়ার পর ওকে অগ্নি চম্পাকে দিয়ে হত্যা করে। আসলে অগ্নি নিজেও জানতো যে নয়নপ্রভাকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ ও একজন যে রানী স্নেহলতার এই সিংহাসনটা দখল করতে চায়। কিন্তু সেনাপতি অগ্নির এই সিংহাসনটা হাতিয়ে নিতে হলে সবার আগে ওর নয়নপ্রভাকে হত্যা করতে হবে, আর তাই নয়নপ্রভা থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে ওকে চম্পাকে দিয়ে হত্যা করে। ওই দিক দিয়ে চম্পাও সুন্দরভাবে ওই কাজটি শেষ করে এসে অগ্নির সঙ্গে দেখা করে। অবশেষে ওরা দুজন রোম্যান্সও করতে শুরু করে, কিন্তু একটা পর্যায়ে হঠাৎ করে অগ্নি কোমর থেকে একটি ছুরি বের করে চম্পার গলা কেটে ওকে হত্যা করে। এরপর হাসতে হাসতে অগ্নি বলে, আমি এত বোকা না যে তোমাকে জীবিত রেখে দিব। যখন তুমি আমার কথায় নয়নপ্রভাকে মেরে ফেলেছ তখন তো তুমি যে কোনো মুহূর্তে আমার সঙ্গেও বেইমানি করতে পারো। পরের সিনে আমরা দেখতে পাই বিয়ের তারিখ চলে এসেছে। আজকে রাজকুমারী চণ্ডিকার সঙ্গে মহামন্ত্রী ইয়াসের বিয়ে হবে। রুমের ভিতরে রাজকুমারী বউ সেজে বসেছিল, আর ঠিক সেই মুহূর্তে ওই রুমে কেউ একজন তলোয়ার নিয়ে এসে পিছন থেকে রাজকুমারীকে মেরে ফেলার চেষ্টা করে। আর ঠিক তখনই সঙ্গে সঙ্গে রাজকুমারী ঘুরে একটি তলোয়ার নিয়ে ওই মুখোশধারীর সঙ্গে যুদ্ধ করতে শুরু করে, আর একটা সময় ওই মুখোশধারীকে তলোয়ার দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। আর তখনই আমরা দেখতে পাই আসলে এটা রাজকুমারী চণ্ডিকা নয়, বরং ওর মা স্নেহলতা। সে তার মেয়েকে রক্ষা করার জন্য চণ্ডিকাকে তার রুমে পাঠিয়ে দিয়েছে, আর সে নিজে চণ্ডিকা সেজে এখানে বসে আছে কে তার মেয়েকে মেরে ফেলার প্ল্যান করেছে এটা জানার জন্য আর তাকে হত্যা করার জন্য। রানী স্নেহলতা তখন ওই মুখোশধারী লোকটির সামনে গিয়ে ওর মুখোশটা খুলে ফেলে, আর দেখতে পায় এটা আর কেউ না, সেনাপতি অগ্নি। রানী স্নেহলতা তখন বলে, তুমি কিভাবে ভুলে গেলে সেনাপতি? আমি শত যুদ্ধ আর ষড়যন্ত্র পার করে এখানে এসে বসেছি, আমাকে এত সহজে বোকা বানানো যাবে না। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে কেউ হত্যা করতে পারবে না। আর এটা বলে সেনাপতি অগ্নিকে রানী স্নেহলতা সেখানেই হত্যা করে। ওই দিক দিয়ে বিয়ের মণ্ডপে মহামন্ত্রী বসে অপেক্ষা করছিল। তখন বিয়ের মণ্ডপে রাজকুমারী চণ্ডিকা এসে উপস্থিত হয়, কিন্তু তখন মহামন্ত্রী আরো একটা জিনিস লক্ষ্য করে যে মেয়ের মতনই একই রকম ভাবে বিয়ের সাজে সেজে মণ্ডপে এসে উপস্থিত হয়েছে রানী স্নেহলতা। এটা দেখে সেখানে থাকা সব মানুষই বেশ চমকে যায়। এরপর রানী স্নেহলতা তার মেয়ের সামনে এসে ওকে বলে, চণ্ডিকা এই সিংহাসন তোমার কাছ থেকে কখনো কেউ কেড়ে নিতে পারবে না। আর এই কথা বলে রানী স্নেহলতা চণ্ডিকাকে জড়িয়ে ধরে। আর তখনই আমরা একটি মর্মান্তিক সিন দেখতে পাই। রানী স্নেহলতা তার কোমর থেকে একটি ছুরি বের করে তার নিজের মেয়ের পেটে ঢুকিয়ে দেয়, আর সবার সামনে নিজের মেয়েকে এইভাবে হত্যা করে রানী স্নেহলতা। এখান থেকে সিন কাট হয়। আমরা দেখতে পাই রানী স্নেহলতার রুমে মন্ত্রী ইয়াস এসেছে। ইয়াস স্নেহলতাকে জিজ্ঞেস করে যে আপনি এরকম নোংরা আর ভয়ঙ্কর কাজ কিভাবে করলেন, নিজের মেয়েকে এইভাবে হত্যা করলেন? কিন্তু এটার কোনো উত্তর দেয় না স্নেহলতা। উল্টো রানী স্নেহলতা ইয়াসকে বলে, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার হতে চাই। তখন ইয়াস বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি আপনার নিজের মেয়েকে এইভাবে হত্যা করলেন কেন? রানী স্নেহ
স্নেহলতা তখন বলে, আমি বাধ্য হয়েছিলাম এটা করতে। ঠিক সেই মুহূর্তে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। রাজকুমারী চন্ডিকা বিয়ের ঠিক আগ মুহূর্তে ওর মা স্নেহলতাকে বলে, মা, এই ভবিষ্যৎবাণী কেউ কখনো পরিবর্তন করতে পারবে না। যদি আমি এখন ইয়াশকে বিয়ে করি তাহলে হয়তো কিছুদিনের জন্য আমার মৃত্যু পিছিয়ে যাবে, কিন্তু আমার মৃত্যু হবে ঠিকই, আর এই সিংহাসনটাও আমাদের হাতছাড়া হয়ে যাবে। কিন্তু মা, একটা উপায় আছে। যদি তুমি আমাকে মেরে ফেলো আর আমার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক করো এবং তাকে বিয়ে করো, তাহলে আমি নতুন করে তোমার পেটে জন্ম নিব, আর এই সিংহাসনও কখনো পুরুষের হাতে যাবে না। তুমি সবসময় এই সিংহাসনের মহারানী হয়ে থাকবে। আর এই সিনটি দেখিয়ে সিন আবারও প্রেজেন্টে চলে আসে। এইসব কথা ইয়াশকে বলে রানী স্নেহলতা একরকম জোর করেই মন্ত্রী ইয়াশের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, শুধু একমাত্র তার মেয়েকে আবারও নিজের গর্ভে ধারণ করার জন্য। এর কিছু বছর পর আমরা দেখতে পাই ভবিষ্যৎবাণী অনুযায়ী রানী স্নেহলতার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয়। বাচ্চাটিকে নিয়ে দায়ী মন্ত্রী ইয়াশের হাতে তুলে দেয়। রানী স্নেহলতা তো অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, আমার মেয়ে চন্ডিকা ফিরে এসেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে মন্ত্রী ইয়াশ বলে, হ্যাঁ, ফিরে এসেছে, কিন্তু আবারও চলে যাবে। আর এই কথা বলে বাচ্চাটিকে ওই দাইয়ের হাতে তুলে দেয় আর দাইকে একটি হীরার আংটি দিয়ে বলে, এই মহলের সবাই যেন জানতে পারে রানী স্নেহলতা একটি মৃত বাচ্চা জন্ম দিয়েছে, আর ওকে এখান থেকে অনেক দূরে নিয়ে গিয়ে হত্যা করে ফেলো। কিছুতেই যেন এই খবর বাহিরে না যায়। আর এবার এই কথা শুনে রানী স্নেহলতা প্রচন্ড রেগে যায় আর চিৎকার করতে থাকে। স্নেহলতা তখন পণ্ডিত আচার্যর কাছেও সাহায্য চায়, কিন্তু তখন পণ্ডিত বলে, যেটা ভবিষ্যৎবাণীতে লেখা আছে সেটাই আমাদের যে কোনো ভাবেই করতে হবে। আপনি ভুলে গেছেন মহারানী, ভবিষ্যৎবাণীতে তো লেখা ছিল চন্ডিকার মৃত্যু হবে আর এই সিংহাসনে একজন পুরুষ বসবে, তাই ভবিষ্যৎবাণী সত্যি করার জন্য আমাদের এটা করতেই হবে। তখন পণ্ডিত ইয়াশকে বলে, মহারাজ, যদি রানী স্নেহলতা বেঁচে থাকে তাহলে তো আমরা এটা কিছুতেই করতে পারবো না। তখন ইয়াশ রানী স্নেহলতাকে বলে, তোমাকে আমি অনেক আগেই মেরে ফেলতাম, কারণ এই সিংহাসনের প্রতি আমার অনেক আগেই লোভ ছিল, কিন্তু একটা ভালো সময়ের আশায় ছিলাম। আর এর থেকে ভালো সময় আর কি হতে পারে? রাজ্যের সবাই ভাববে রানী স্নেহলতা একটা মৃত বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে। আর এই কথা বলে মন্ত্রী ইয়াশ রানী স্নেহলতার উপরে বসে তার গলা টিপে তাকে হত্যা করে। ইয়াশ তাকে মেরে ফেলার পর একজন কবিরাজকে ডেকে নিয়ে আসে এটা প্রমাণ করার জন্য যে রানী স্নেহলতার একটা মৃত বাচ্চা জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়েছে। কবিরাজও এসে চেক করে বুঝতে পারে যে রানী স্নেহলতার মৃত্যু হয়েছে, কিন্তু ঠিক সেই সময় কবিরাজ রানী স্নেহলতার পেটে হাত দিয়ে একটি প্রাণের স্পন্দন খুঁজে পায়। আর কবিরাজ তখনই মন্ত্রীকে বলে, মহারাজ, রানীর পেটে তো আরো একটি সন্তান রয়েছে, আর আশ্চর্যকর বিষয়, এই বাচ্চাটি এখনো জীবিত আছে। আর এই কথা শুনে আবারও ইয়াশ ভীষণ ভাবে চমকে যায়। কবিরাজ তখন ওদের সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলে আর একটি ছুরি দিয়ে স্নেহলতার পেট কেটে ওই বাচ্চাটিকে বের করে। কিছুক্ষণ পরে একটি দাসী এসে ওই বাচ্চাটিকে ইয়াশের হাতে দিয়ে যায়। এরপর ইয়াশ একটি ছুরি বের করে ওই বাচ্চাটিকেও মেরে ফেলতেই নিবে। ঠিক সেই মুহূর্তে পণ্ডিত আচার্য বলে, মহারাজ, এরকম কাজ করবেন না, কারণ আমি মাত্র গণনা করে দেখলাম যে এই মেয়েটি যেই সময় জন্মগ্রহণ করেছে ওই সময়ের হিসেবে ওর কমসে কম 21 বছর বেঁচে থাকতে হবে, আর এটা হলেই আপনি এই রাজ্যের মহারাজ হতে পারবেন। এই কথা শুনে তখন ইয়াশ ওই বাচ্চাটিকে পণ্ডিতের হাতে তুলে দেয় আর ওকে এই বাচ্চাটিকে পেলে পুষে বড় করতে বলে। আর এই বাচ্চাটির কথা যে যে জানতে পেরেছে সবাইকে মেরে ফেলতে বলে। এই ঘটনার পর পার হয়ে যায় দীর্ঘ 21 বছর। আমরা দেখতে পাই রানী স্নেহলতার মেয়ে, যে এতদিন পণ্ডিত আচার্যর কাছে ছিল, সে এখন অনেক বড় হয়ে গিয়েছে আর দেখতে হুবহু রানী স্নেহলতার মতনই হয়েছে। ওর নাম হচ্ছে ভূমিকা। পণ্ডিত আচার্য এখন রানী স্নেহলতার মেয়ে ভূমিকাকে বেশ শক্তিশালী করে তুলেছে। পণ্ডিত আচার্য ভূমিকার সামনে গিয়ে বলে, ভূমিকা, তোমাকে এই রাজ্যে কেন আনা হয়েছে তুমি জানো? ভূমিকা তখন বলে, হ্যাঁ পণ্ডিত মশাই, আমি জানি। মহারাজ ইয়াশকে পাহারা দেওয়ার জন্য আমাকে আনা হয়েছে। আপনি চিন্তা করবেন না, যতদিন আমি বেঁচে আছি মহারাজ ইয়াশের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আসলে ভূমিকা জানতো না যে সে কে বা কিভাবে তার জন্ম হলো। সে সেটাই জানতো যেটা পণ্ডিত আচার্য ওকে জানিয়েছিল। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই মহারাজ ইয়াশ একটি রাজ্যের রানীকে ধরে নিয়ে এসেছে আর ওর সঙ্গে জোর জবরদস্তি করে খারাপ কাজ করার চেষ্টা করছে। তখন একটা সময় ইয়াশের শরীরে আঘাত করে ওই রুম থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ওই রাজকুমারী, কিন্তু বেশি দূরে যেতে পারে না, কারণ তার আগেই ওকে ধরে ফেলে ভূমিকা আর মহারাজ ইয়াশের হাতে তুলে দেয়। এই দিক দিয়ে পণ্ডিত আচার্য ইয়াশের সঙ্গে দেখা করতে এসেছে। পণ্ডিত আচার্য মহারাজ ইয়াশকে বলে, বিজয়নগরের সেনাপতিকে ভূমিকা একাই মেরে ফেলেছে আর আমরা এখন খুব সহজেই ওই রাজ্যটা দখল করে ফেলতে পারবো। কিন্তু এই কথা শুনে মন্ত্রী ইয়াশ খুশি
হওয়ার বদলে উল্টো আরো চিন্তিত হয়ে পড়ে। ইয়াশ তখন পণ্ডিত আচার্যকে বলে, দেখো পণ্ডিত, এতে আমাদের খুশি না বরং টেনশন হওয়া উচিত, কারণ যত দিন গড়াচ্ছে ভূমিকা তত শক্তিশালী হয়ে উঠছে। পরে দেখা যাবে ওর বিষে আমরাই না শেষ হয়ে যাই। আর তাছাড়া 21 বছরও তো পার হয়ে গিয়েছে, ওকে এখনো কেন বাঁচিয়ে রেখেছো তুমি? আমি তোমাকে এখনই হুকুম দিচ্ছি, ওকে যেইভাবেই হোক মেরে ফেলো। অন্যদিক দিয়ে আমরা বিজয়নগরের রাজাকে দেখতে পাই। সে অনেক চিন্তিত হয়ে আছে, কারণ তার ওয়াইফকে মহারাজা ইয়াশ ধরে নিয়ে এসেছে। এই বিজয়নগর রাজ্যে আমরা আরো একটি দাসীকে দেখতে পাই, আর এই দাসীটি কিন্তু আর কেউ না, রানী স্নেহলতার সেই প্রথম সন্তান, যাকে মন্ত্রী ইয়াশ দাসীর হাতে তুলে দিয়েছিল মেরে ফেলার জন্য। কিন্তু ওই দাসী ওই অবুঝ বাচ্চাটিকে মারতে পারেনি। সে তখন ওই বাচ্চাটিকে নিয়ে চলে আসে এই বিজয়নগর রাজ্যে, আর এখানেই ওকে একটি দাসী হিসেবে এই রাজমহলে বড় করে তুলে। ওর নাম হচ্ছে অতিশী। অতিশী মহারাজ আদিত্যর কাছে এসে বলে, আমি শুনলাম আপনি নাকি পৌরসপুর রাজ্যে যাবেন। এই রাজ্যটা কোথায়? কারণ এই রাজ্যটার নাম শুনলেই আমার কাছে মনে হয় এই রাজ্যটা আমার খুব পরিচিত। মহারাজ আদিত্য তখন বলে, অতিশী, ওই রাজ্যের রাজা আমার ওয়াইফকে আটকে রেখেছে, আর ওকে আমার ছাড়িয়ে আনতে যেতে হবে ওই রাজ্যে। এই দিক দিয়ে দাসী অতিশীর কথা শুনে আমরা এটা বুঝতে পারি যে সে রাজা আদিত্যকে অনেক ভালোবাসে। রাজা আদিত্য সেটা জানতো। সে তখন অতিশীকে বলে, অতিশী, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, এটা জেনেও যে আমি রানী পিয়াকে যেই স্থানে রেখেছি সেখানে কখনো তোমাকে রাখতে পারবো না। আর এই কথা বলে রাজা আদিত্য চলে যায় পৌরসপুর রাজ্যে তার ওয়াইফকে ছাড়িয়ে আনতে। আর এই দিক দিয়ে বিছানায় বসে একা একা কান্না করতে থাকে অতিশী। তখন আমরা সেই দাসীকে দেখতে পাই যে ওকে ছোটবেলায় এখানে নিয়ে এসেছিল। সে দেখতে পায় অতিশী বিছানায় বসে কান্না করছে। ওকে যখন জিজ্ঞেস করে, তুমি কেন কান্না করছো, তখন অতিশী বলে, আমি জানি না, পৌরসপুর রাজ্যের কথা শুনলেই আমার মনে হয় আমি ওই রাজ্যটাকে অনেক ভালোভাবে চিনি। কেন জানি ওই রাজ্যের নাম শুনলে আমার অনেক ভয় হয়। আর আজকে ওই রাজ্যে মহারাজ আদিত্য গিয়েছে তার ওয়াইফকে ছাড়িয়ে আনতে, আর তাই এই সবকিছু ভেবে আমার অনেক ভয় লাগছে। আর অন্যদিক দিয়ে আমরা রাজা আদিত্যকে দেখতে পাই পৌরসপুর রাজ্যে গিয়েছে ইয়াশের সঙ্গে দেখা করতে। এই খবরটা পণ্ডিত আচার্য রাজা ইয়াশকে গিয়ে দেয়। ইয়াশ সঙ্গে সঙ্গে রাজা আদিত্যর সঙ্গে দেখা করতে চলে আসে। ইয়াশকে দেখে আদিত্য বলে, আমি ভেবেছিলাম আপনি অনেক সাহসী, কিন্তু এখন দেখছি আপনি ভীতু। চালাকি করে আমার ওয়াইফকে এখানে ধরে নিয়ে এসেছেন। যদি আপনি সাহসী হন তাহলে আমার সঙ্গে যুদ্ধ করুন, নয়তো আমার ওয়াইফকে ফিরিয়ে দিন। আর এই কথা শুনে উত্তরে তখন ইয়াশ বলে, আসলে আমি খুন খারাপিতে বিশ্বাস করি না, সব সময় শান্ত হয়ে বুদ্ধি দিয়ে কাজ করি। তুমি যদি তোমার ওয়াইফকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে চাও তাহলে আমার একটা শর্ত মানতে হবে, আর সেটা হচ্ছে তোমার রাজ্যের অর্ধেকটা আমাকে লিখে দিতে হবে। আর এই কথা শুনে উত্তরে তখন আদিত্য বলে, আমি জানতাম তুমি একজন ধোঁকাবাজ, একজন বেঈমান, কিন্তু এখন তো দেখছি তুমি একজন লোভীও। রাজা ইয়াশ তখন বলে, এটা আমি আগে থেকেই জানি। এখন আপনি এত দূর থেকে আমার রাজ্যে এসেছেন, আপনার সেবা করার আমাদেরকে একটু সুযোগ দিন। আর এটা বলে তখনই ইয়াশ তার সৈন্যদেরকে ডেকে রাজা আদিত্যকে আটক করে ফেলে। ওই দিক দিয়ে ইয়াশ চালাকি করে ভূমিকাকে পাঠিয়ে দেয় রাজা আদিত্যর রুমে। সেখানে গিয়ে ভূমিকা রাজা আদিত্যর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, আর একটা সময় সুযোগ পেয়েই রাজা আদিত্যকে ভূমিকা বিষ খাইয়ে মেরে ফেলে। ওই দিক দিয়ে আমরা অতিশীকে দেখতে পাই। অতিশী প্রত্যেকদিন রাতে ঘুমের মধ্যে ওর আগের জন্মের সব স্মৃতিগুলো দেখতে পেত, আর বারবার রানী স্নেহলতা আর ওর সেই সুন্দর মুহূর্তগুলো ও স্বপ্নে দেখত, আর বারবার রানী স্নেহলতা ওকে মেরে ফেলছে এই দৃশ্যটা দেখত। আর ঘুম ভাঙতেই নিজেকে বারবার প্রশ্ন করতে থাকতো, কে এই মহিলা, কেন আমার স্বপ্নে বারবার আসছে। এই দিক দিয়ে অতিশীর রুমে ওই দায়ীটা এসে হাজির হয়, আর অতিশীকে বলে রাজা আদিত্য আর বেঁচে নেই। আর এই কথা শুনে অতিশী অনেক ভেঙে পড়ে, আর এরপরও সিদ্ধান্ত নেয় রাজা ইয়াশকেও বাঁচিয়ে রাখবে না। অন্যদিক দিয়ে আমরা দেখতে পাই রাজা ইয়াশ ও রুমের ভিতরে একা একা নিজের সঙ্গে কথা বলছিল, আর ঠিক তখনই পিছন থেকে অতিশী একটি তলোয়ার নিয়ে এসে ইয়াশকে মেরে ফেলতেই নিবে। ঠিক তখনই ইয়াশও সঙ্গে সঙ্গে একটি তলোয়ার নিয়ে অতিশীর সঙ্গে যুদ্ধ করতে শুরু করে, কিন্তু তখনই অতিশী ইয়াশের চেহারাটা দেখেই সঙ্গে সঙ্গে ওর হাত থেকে তলোয়ারটি মাটিতে পড়ে যায়, আর আবারও ওর আগের জন্মের সেই স্মৃতিগুলো বারবার মনে পড়তে শুরু করে। একটা সময় অতিশী রাজা ইয়াশের কাছে আত্মসমর্পণ করে। ইয়াশ তখন বলে, কে তুমি, আর কার এত সাহস হয়েছে তোমাকে পাঠায় আমাকে মেরে ফেলার জন্য? এটা বলে ইয়াশ অতিশীর মুখের কাপড়টা সরিয়ে ফেলে, আর অতিশীর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে রাজা ইয়াশ ভীষণ ভাবে চমকে যায়। ইয়াশ না চাইতেও ওর মুখ থেকে বেরিয়ে যায়, চন্ডিকা তুমি? অতিশী তখন বলে, কে চন্ডিকা, আর আমার এইরকম কেন মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোভাবে চিনেন, আর এই রাজ্যটাকেও আমি এর আগে অনেকবার দেখেছি, আর প্রত্যেকদিন রাতে আমি স্বপ্নে একজন মহিলাকে দেখতে পাই যে আমাকে মেরে ফেলছে।
এইসবের মানে কি? আমি এগুলো কেন দেখছি? আর কে এই চন্দ্রিকা? আমি এখানে এসেছিলাম আপনাকে মেরে ফেলতে, কিন্তু আপনাকে দেখার পরই কেন আমার হাত থেকে অস্ত্র পড়ে গেল? এই সব কথা শুনে তখন ইয়াশ বলে, কারণ তোমার আস্তে আস্তে আগের জন্মে সব কথা মনে পড়ে যাচ্ছে। আগের জন্মে আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু দেখো একেই বলে ভাগ্যের খেলা। যে আগের জন্মে তোমাকে হত্যা করে আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, সেই আবারও এই জন্মে তোমার ভালোবাসার মানুষকে মেরে ফেলেছে। এই কথা শুনে অতিশী বলে, কে সে? তখন ইয়াশ বলে, তোমার মা স্নেহলতা। ও এই জন্মে ভূমিকার নাম নিয়ে জন্ম নিয়েছে। ওই হচ্ছে তোমার সব থেকে বড় শত্রু। যাও মেরে ফেলো ওকে। ওই দিক দিয়ে আমরা ভূমিকাকে দেখতে পাই। ও নিজেও ঘুমের মধ্যে চন্ডিকাকে স্বপ্ন দেখছিল, আর হঠাৎ ওর ঘুম ভেঙে যায়। আর ভূমিকা নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকে, কে এই চন্ডিকা? বারবার আমি কেন ওকে স্বপ্ন দেখছি? আর সবাই আমাকে কেন রানী স্নেহলতা বলে ডাকছে? ওই দিক দিয়ে আমরা দেখতে পাই রাজা ইয়াশ ওই দায়ীটিকে ধরে নিয়ে এসেছে। আর তখন ওই দায়ীটি রাজা ইয়াশের সামনে সমস্ত ঘটনা খুলে বলতে শুরু করে, যে কিভাবে রাজা ইয়াশ রানী স্নেহলতাকে মেরেছে, তার বাচ্চাগুলোকেও মেরে ফেলতে চেয়েছিল। যখন সে এগুলো বলছিল, তখন সেই সময় রুমের আড়ালে দাঁড়িয়ে ভূমিকা এই সব ঘটনা শুনতে থাকে। দাই বলতে থাকে যে কিভাবে পণ্ডিত আচার্য আর রাজা ইয়াশ একটি মিথ্যা প্ল্যান করে রানী স্নেহলতার হাত দিয়ে চন্ডিকাকে মারে। এরপর রানী স্নেহলতাকে বিয়ে করে কিভাবে তাকেও হত্যা করে আর এই রাজ্যটাকে দখল করে। আড়াল থেকে এই সব কথা শুনে এবার ভূমিকার আর বুঝতে বাকি থাকে না যে ও কে আর কেন এতদিন ও এই সব স্বপ্ন দেখছিল। ওই দিক দিয়ে পণ্ডিত রাজা ইয়াশকে বলছে, ভবিষ্যৎবাণী অনুযায়ী 21 বছর পার হয়ে গেছে। রানী স্নেহলতার মেয়ে এই রাজ্য দখল করে নিবে, আর তার আগে যদি তাকে না মারতে পারে তাহলে তারা রাজা ইয়াশকে হত্যা করবে। ওই দিক দিয়ে আমরা দেখতে পাই অতিশী একটি তরোয়াল নিয়ে এসে ভূমিকাকে মেরে ফেলতেই নিবে, ঠিক তখনই ভূমিকা ওকে আস্তে আস্তে ওর আর ভূমিকার আগের জন্মের সমস্ত ইতিহাস বলতে থাকে। ভূমিকা বলে, তুমি শুধু রাজা ইয়াশের মিথ্যে কথাগুলোই শুনলে, তোমাকেও একবারও বলেনি যে কিভাবে তোমাকে বাঁচানোর জন্য আমাদের মা রানী স্নেহলতা ইয়াশকে বিয়ে করেছিল, আর এই রাজ্যের সিংহাসনে তোমাকে বসানোর জন্য শুধু একমাত্র তোমার কথাতেই রানী স্নেহলতা তোমাকে হত্যা করেছিল, যাতে করে তুমি আবারও পুনর্জন্ম নিতে পারো। আর যখন তোমার পুনর্জন্ম হয়েছিল তার কিছুক্ষণ পরেই ওই শয়তান রাজা ইয়াশ আমাদের মাকে মেরে ফেলেছিল। আর এইভাবে একে একে সমস্ত ঘটনা অতিশীকে খুলে বলতে থাকে ভূমিকা। ওরা দুজন যে একই মায়ের সন্তান, এই কথা জানার পর অতিশীর হাত থেকে তলোয়ার পড়ে যায়, আর দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওই দিক দিয়ে আমরা রাজা ইয়াশ আর পণ্ডিত আচার্যকে দেখতে পাই। পণ্ডিত রাজা ইয়াশকে বলছে, মহারাজ 21 বছর পূর্ণ হয়েছে। 21 বছর পর এই পৌরসপুর রাজ্যে যে রাজা বা রানী থাকবে, তার ওই গুপ্ত কক্ষে গিয়ে ভবিষ্যৎবাণীর বইটি দেখতে হবে। রাজা ইয়াশ তখন বলে, কোনো সমস্যা নেই, আর কিছুক্ষণ পরেই আমি রানী স্নেহলতার 2 মেয়েকে হত্যা করে তারপর না হয় গিয়ে ভবিষ্যৎবাণী দেখব, কারণ আমার বিশ্বাস ওই ভবিষ্যৎবাণী আমার পক্ষেই থাকবে। কিন্তু মহারাজ ইয়াশের এত দেরি সহ্য হয় না, তাই তখনই ওই কক্ষটিতে গিয়ে ওই বইটি খুলে, আর 21 বছর পর ওই ভবিষ্যৎবাণীর বইটিতে লেখা ছিল যে আবারও পৌরসপুর রাজ্যে কোনো মহিলা শাসন করবে। কিন্তু এই লেখা দেখে রাজা ইয়াশ একটুও ঘাবড়ায় না, কিন্তু ইয়াশ চিন্তা করতে থাকে যে আমি তো ভূমিকার অতিশীকে মেরে ফেলবো, তাহলে আবার ওই রাজ্যের রানী কে হবে? তখন ইয়াশের মনে পড়ে যায় রানী পিয়ার কথা। ও তো এখনো বেঁচে আছে, তাহলে কি ওই এই রাজ্যের মহারানী হবে? না, আমি এটা হতে দিব না। তার আগেই আমি ওকে বিয়ে করব, আর আমি স্নেহলতাকে যেইভাবে মেরে ফেলেছিলাম ঠিক একইভাবে ওকেও মেরে ফেলবো, আর তাহলেই তো আমি আবারও ভবিষ্যৎবাণী পরিবর্তন করতে পারবো। আর এই সবকিছু প্ল্যান করে রাজা ইয়াশ রানী প্রিয়ার সঙ্গে দেখা করতে যায়, আর প্রিয়াও খুব সুন্দরভাবে রাজা ইয়াশকে ভুলিয়ে ভালিয়ে ওর সঙ্গে রোম্যান্স করে। আর এই রোম্যান্সের সুযোগ নিয়ে রানী প্রিয়া একটি ছুরি বের করে ইয়াশের পেটে ঢুকিয়ে দেয়, আর ওই ছুরির আঘাতে রাজা ইয়াশের সেখানেই মৃত্যু হয়। রানী প্রিয়া ওই রুম থেকে বেরিয়ে যেতেই নিবে, ঠিক সেই মুহূর্তে অতিশী ওই রুমে এসে হাজির হয়, আর প্রিয়ার গলায় তরোয়াল ধরে। আর তখন রানী প্রিয়ার হাতে যেই ছুরিটি ছিল, সেই ছুরিটি সে অতিশীর পেটে ঢুকিয়ে দেয়, আর একটা পর্যায়ে অতিশীও সেখানেই মারা যায়। এরপর খুব আনন্দের সঙ্গে প্রিয়া নিজেকে ওই রাজ্যের মহারানী ঘোষণা করে, আর রাজা ইয়াশকে মেরে ফেলার কারণে ওই রাজ্যের সবাই প্রিয়াকে মহারানী ঘোষণা করে ওই সিংহাসনে বসায়। তখন আমরা দেখতে পাই পণ্ডিত আচার্য রানী প্রিয়ার সঙ্গে দেখা করতে এসেছে, আর তাকে বলছে, মহারানী, আমার কাজ এই সিংহাসনে যে বসবে তাকে সম্মান করা আর শ্রদ্ধা করা, আর তার সঙ্গে সবসময় কাজ করা। যেমন
যেমনটা আমি এর আগে রাজা ইয়াসের সঙ্গে করেছিলাম, এখন ঠিক তেমনটাই আপনার সঙ্গেও করতে চাই। আর এটা বলে পণ্ডিত আচার্য মহারানী প্রিয়ার মাথায় মুকুট পরিয়ে দেয় আর তার হাতে রাজ তরোয়াল তুলে দেয়। অন্য দিক দিয়ে আমরা কারাগারে বন্দী অবস্থায় ভূমিকাকে দেখতে পাই। রাজা ইয়াসের কথায় পণ্ডিত আচার্য ওকে এই কারাগারে বন্দী করে রেখেছে। ভূমিকা তখন এই সব ঘটনা জানতে পারার পর নিজের মনে মনে বলতে থাকে, এই রাজ্য, এই সিংহাসন, এই সব সয় সম্পত্তি, এগুলো সবকিছু একমাত্র রানী স্নেহলতার, এগুলো অন্য কারো হতে পারে না। আর এই পৌরসপুর রাজ্যের রাজ সিংহাসনে শুধু একমাত্র আমার বসার অধিকার আছে। এরপর আমরা দেখতে পাই ওই কারাগারের সব দেহরক্ষীদেরকে মেরে ভূমিকা সেখান থেকে বেরিয়ে যায় আর নিজের রাজ সিংহাসন বুঝে নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর এই সিনটি দেখিয়ে মুভিটিও এখানেই শেষ হয়। মুভিটি যেখানে শেষ হয়েছে সেখান থেকেই আমরা বুঝতে পারি যে পৌরসপুর সিজন 4 হয়তো অতি দ্রুত চলে আসবে। আর যখনই পৌরসপুর সিজন 4 চলে আসবে আমরা সেটাকেও আপনাদেরকে এক্সপ্লেইন করে শোনাবো। সো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। সো টিল দেন, স্টে উইথ আস।